নমস্কার বন্ধুরা, তত্ত্বচানের পার্ট 1 কেমন লাগলো আপনাদের? আজ শুরু করব পার্ট 2। তেতসুকো কুরোয়ানাগির লেখা তত্ত্বচান বইটির আজ শুরু করছি পার্ট 2। রেলগাড়ি ক্লাস। হেডমাস্টার মশাই ওকে বলে দিয়েছিলেন কোন কামরাটায় ওর ক্লাস হবে। সেই কামরার দরজায় পৌঁছে ও দেখল যে কেউই তখনও আসেনি। বেশ পুরনো আমলের গাড়ি। বাইরে থেকে দুহাত দিয়ে হ্যান্ডেল ধরে দরজাটা ঠেলে সরিয়ে তবে উঠতে হয়। ক্লাসের ভেতরে উকি দেওয়ার সময় তত্ত্বচানের বুকটা দুম দুম করতে লাগলো। উফ, কি মজা! এখানে পড়া মানে তো সারাক্ষণ কোথাও না কোথাও থাকা। জানলার ওপরে মালপত্র রাখবার তাক, সব একটা গাড়ির ভেতরের যেমন হয় তেমনই। তফাৎ হলো সামনে টাঙানো ব্ল্যাকবোর্ডটা আর পাশাপাশি বসানো বেঞ্চগুলোকে তুলে দিয়ে ডেস্ক আর চেয়ার পাতা হয়েছে। এছাড়া রেলের কামরায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের জন্য ওপরের রড থেকে যে রিংগুলো ঝোলানো থাকে সেগুলোও খুলে নেওয়া হয়েছিল। তত্ত্বচান গিয়ে কার একজনের ডেস্কে যেন বসে পড়ল। কাঠের চেয়ারগুলো ওর আগের স্কুলের মতোই, কিন্তু বসতে মনে হলো যেন অনেক বেশি আরাম। এই চেয়ারে তো সারা দিন বসে থাকতে পারে ও। তত্ত্বচানের এত আনন্দ হচ্ছিল আর স্কুলটা এতই ভালো লাগছিল যে মনে মনে ঠিক করে ফেললো ও একদিন স্কুল কামাই করবে না। জানলা দিয়ে বাইরের দিকে তাকালো তত্ত্বচান। ও জানতো যে এই কামরাগুলো চলতে পারে না, তবুও ওর মনে হলো ট্রেনটা যেন চলছে। হয়তো বাইরে হাওয়ায় গাছ আর ফুলগুলো দুলছিল বলে ওর এমন মনে হয়েছিল। ও কি ভালো বলে ও জানলার কাছে গালটা ঠেকিয়ে দিয়ে গুনগুন করে গান গাইতে লাগলো। এরকম করে তত্ত্বচান, যখন খুব আনন্দ হয় তখন আপন মনে কিছু একটা গান বানিয়ে বানিয়ে গাইতে থাকে। আমি খুব খুশি, খুব খুশি আমি। কেন খুশি আমি? কারণ সেই মুহূর্তেই একটা মেয়ে গাড়িতে উঠে এলো। ব্যাগ থেকে নোট বই আর পেন্সিল বের করে ডেস্কের উপর রেখে পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে ব্যাগটা তুলে তাকে রাখলো। জুতোর থলেটা উপরে তুলে রাখলো। তত্ত্বচান গান থামিয়ে মেয়েটির দেখা দেখি নিচের ব্যাগটাও তুলে রাখলো। এরপর একটা ছেলে উঠে এসে ব্যাগ থেকে কিছু না বের করেই দরজার কাছে দাঁড়িয়ে ওর ব্যাগটা তাকের দিকে ছুঁড়ে দিল, ঠিক যেন বাস্কেটবল খেলছে। ব্যাগটা তাকে না পৌঁছে মাটিতে পড়ে গেল। হলো না, খুব খারাপ বলেও ব্যাগটা তুলে নিয়ে আবার একই জায়গা থেকে তাক করলো। এবার ব্যাগ গন্তব্যে ঠিকই পৌঁছলো। বেশ ভালো বলল ছেলেটা, কিন্তু তারপরে আবার খুব খারাপ বলে ব্যাগটা নামিয়ে এনে ওর নোট বই আর পেন্সিলের বাক্সটা বের করে নিল। অর্থাৎ এবার তাকটা ভালোই ছিল, কিন্তু জরুরি জিনিসগুলো বের করতে ভুলে যাওয়াটা ঠিক হয়নি। শেষ পর্যন্ত 9 জন ছেলে মেয়ে জড়ো হলো ক্লাসে। 9 জন মিলে ক্লাস 1, তমই গাকুয়েনের ক্লাস 1। সবাই মিলে একসঙ্গে নানা দেশে যাবে, একই গাড়িতে চেপে। লেখাপড়া। রেলগাড়ির কামরায় ক্লাস হওয়াটাই যথেষ্ট নতুন একটা ব্যাপার। তার উপরে ক্লাসের ভিতরে বসার ব্যবস্থাটা ছিল অন্য রকমের। আগের স্কুলে তো প্রত্যেকের বসার জায়গা ঠিক করা ছিল, প্রতিদিনই সেখানেই বসতে হতো। এখানে যে যেখানে খুশি বসতে পারে। অনেক ভেবেচিন্তে তত্ত্বচান কান ঝোলা খরগোশের ছবি আঁকা ঢিলে ঢালা জামা পরা মেয়েটার পাশে গিয়ে বসলো। ক্লাসরুম, বসার ব্যবস্থা, এর চেয়েও যে ব্যাপারটা অন্যরকম ছিল তমইতে, তা এখানকার লেখাপড়ার নিয়ম। এমনিতেই তো সব স্কুলে প্রথমে একটা পিরিয়ডে একটা বিষয় পড়ানো হয়, পরের পিরিয়ডে আবার অন্য বিষয়। যেমন প্রথম ক্লাসটা হয়তো জাপানি পড়ানো হলো, দ্বিতীয়টা হবে অঙ্ক, তখন সবাই অঙ্ক করছে। এখানকার নিয়ম ছিল দিনের শুরুতে প্রত্যেক ক্লাসের শিক্ষক বা শিক্ষিকা ছেলে মেয়েদের সেদিনকার কাজের প্ল্যানটা বলে দিতেন। মানে সারা দিন ধরে কি কি কাজ করা হবে, কি কি বিষয় শেখা হবে তার একটা ফর্দ। তারপর তিনি বলতেন, এবার তোমরা যে কাজটা দিয়ে দিন শুরু করতে চাও সেটা করে ফেলো। ফলে তুমি প্রথমে অঙ্ক করতে না চাইলে ভাষা শিখলে,
তাতে কিচ্ছু এসে যেত না। কেউ হয়তো রচনা লিখতে ভালোবাসে, একদিকে বসে সে রচনা লিখে চলেছে, ওদিকে তোমার ঠিক পেছনে কেউ হয়তো বিজ্ঞান ভালোবাসে, ছোট বার্নারটায় একটা কাঁচের পাত্র চাপিয়ে সে তখন কিছু একটা গরম করে চলেছে, এবং যে কোনো মুহূর্তে হয়তো একটা বিস্ফোরণও ঘটে যেতে পারে। এইভাবে পড়ানোর উদ্দেশ্য ছিল ছেলেমেয়েরা যত উঁচু ক্লাসে উঠবে, শিক্ষক শিক্ষিকারা ততই স্পষ্ট দেখতে পাবেন কে কোন বিষয়ে বেশি উৎসাহ পায় এবং কোনটাকে বেশি ভালোবাসে। এইভাবে ওরা ওদের ছাত্রছাত্রীদের মনগুলো চিনতে পারবেন, বৈশিষ্ট্যগুলো ধরতে পারবেন, আর ছেলেমেয়েরা ওদের প্রিয় বিষয় দিয়ে দিন শুরুও করতে পারবে। তাই ওরা জানতো যে সারাটা দিন পড়ে আছে অপছন্দের কাজগুলো করার জন্য। এর ফলে অপছন্দের কাজগুলো একসময় ঠিক করা হয়ে যেত। পড়াশোনাটা ওরা মোটামুটি স্বাধীনভাবেই করত। কোথাও কখনো ঠেকে গেলে শিক্ষকদের কাছে গিয়ে সাহায্য চাইতো। অনেক সময় শিক্ষকেরাও ওদের কাছে এসে ধৈর্য ধরে সময় নিয়ে জিনিস বুঝিয়ে দিতেন। তারপর ছেলে মেয়েদের ওই একই বিষয়ে আরও কিছু কাজ দেওয়া হতো, যাতে অসুবিধাগুলো একেবারেই চলে যায়। সত্যিকারের লেখাপড়া বলতে যা বোঝায় তারই চর্চা হতো তময়তে। একদিকে দিদিমণি পড়িয়ে চলেছেন, আর ওদিকে ক্লাসে কারোর একটুও মন নেই পড়ায়, এমনটা হতে পারতো না কিছুতেই। ক্লাস 1-এ ছেলে মেয়েদের অবশ্যই স্বাধীনভাবে পড়াশোনা করার মতন বড় হয়নি তখনও, তবুও ওরা যে যার ইচ্ছে মতন বিষয় বেছে নিয়ে পড়া শুরু করতে পারত। কেউ হয়তো অক্ষর লিখছে, কেউ ছবি আঁকছে, কেউ ব্যায়াম করছে। তত্ত্বচানের পাশের মেয়েটা ইতিমধ্যে সমস্ত অক্ষর শিখে ফেলেছে, সে তখন অক্ষরগুলো নিজের খাতায় লিখে রাখছিল। এই সব তত্ত্বচানের কাছে এতই নতুন লাগছিল যে ওর বেশ ভয় ভয়ও করছিল, ঠিক বুঝতে পারছিল না কি করবে। এমন সময় তত্ত্বচান দেখলো যে ওর পেছনে যে ছেলেটা বসেছিল সে উঠে দাঁড়িয়ে খাতা নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে। দিদিমণিকে বোধহয় কিছু একটা দেখাতে চাইছিল। ব্ল্যাকবোর্ডের পাশে রাখা একটা ডেস্কে বসে দিদিমণি আর একজনকে কি যেন বোঝাচ্ছিলেন। দু হাতের ভিতরে চিবুকটা গুঁজে তত্ত্বচান দিদিমণির দিকে এগিয়ে যাওয়া ছেলেটাকে দেখতে লাগলো। ছেলেটা পা টেনে টেনে হাঁটছিল, আর ওর শরীরটা লকবক করতে করতে এগোচ্ছিল। তত্ত্বচান প্রথমটায় ভেবেছিল ছেলেটা বুঝি এমনি এমনি ওভাবে হাঁটছে, কিন্তু খানিক বাদেই বুঝতে পারলো যে ও আসলে কোনোভাবেই হাঁটতে পারে না। ছেলেটা ওর জায়গায় ফিরে আসা পর্যন্ত তত্ত্বচান ওকে দেখতে লাগলো। দুজনের চোখাচোখি হতে ছেলেটা একটু হাসলো, তত্ত্বচানও অমনি একটু হাসলো। নিজের জায়গায় বসতে ছেলেটির অনেক সময় লাগলো, অন্যদের যতটা সময় লাগে তার চেয়ে অনেক বেশি। তত্ত্বচান ঘাড় ঘুরিয়ে বলল, তুমি ওভাবে হাঁটো কেন? ছেলেটা ধীরে ধীরে খুব সুন্দরভাবে উত্তর দিল, আমার তো পোলিও হয়েছিল। ওর কথায় একটা বুদ্ধির ঝলক ছিল। পোলিও? তত্ত্বচান এই শব্দটা আগে কখনো শোনেনি। হ্যাঁ, পোলিও, শুধু আমার পায়ে নয়, হাতেও। এই বলে ওর হাত দুটো মেলে ধরলো। ওর বাঁ হাতের লম্বা লম্বা আঙুলগুলো বেঁকে গিয়েছিল, আর দেখে মনে হচ্ছিল সব বুঝি একসঙ্গে জড়িয়ে রয়েছে। কেউ এটা ঠিক করতে পারে না? তত্ত্বচান চিন্তিত মুখে জানতে চাইল। ছেলেটা কোনো উত্তর দিল না। তত্ত্বচানের তখন খুব খারাপ লাগলো, মনে হলো কথাটা না জিজ্ঞেস করলেই হতো। ছেলেটা অবশ্যই হাসি মুখে ওকে বলল, আমার নাম ইয়াসুআকি ইয়ামামোতো। তোমার? তত্ত্বচান ওর খুশি ভাব দেখে নিজেও খুশি হয়ে উঠল, বলল, আমি তত্ত্বচান। এইভাবে তত্ত্বচান আর ইয়াসুআকি ইয়ামামোতো বন্ধু হয়ে গেল। সূর্যের তাপে ট্রেনের কামরার ভেতরটা গরম হয়ে গেছিল। কে যেন একটা জানলা খুলে দিল। বসন্তের ঝরঝরে বাতাস গাড়ির ভেতরে ঢুকে পড়ল, ওদের চুলের মধ্য দিয়ে খেলে গেল। তমইতে তত্ত্বচানের প্রথম দিনটা এইভাবেই শুরু হয়েছিল। তারপর এলো সাগর থেকে পাহাড় থেকের সময়, মানে দুপুরবেলার খাওয়া দাওয়া। কখন থেকে যে তত্ত্বচানী সময়টার অপেক্ষায় বসে আছে। হেডমাস্টার মশাইয়ের ভাষায় সাগর থেকে পাহাড় থেকের মানে হলো প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। টিফিন বাক্সে শুধু ভাত ভরে দিলেই চলবে না,
সঙ্গে শাকসবজি, মাছ বা মাংসও দিতে হবে। শিশুকে পুষ্টিকর খাদ্য দিন। আপনার ছেলে মেয়েকে সব ধরনের খাবার খেতে শেখান। এই সব বাধা বলির বদলে বাবা মাকে সাগর থেকে পাহাড় থেকের কথাটা বুঝিয়ে বলা কত সোজা। সাগর থেকের মানে কোনো সামুদ্রিক খাবার, যেমন মাছ, কাঁকড়া বা চিংড়ি, কিংবা সোয়া সস আর মিষ্টি সাকে তাই দিয়ে রান্না করা শুকুদানি। পাহাড় থেকের মানে হলো শাকসবজি, মুরগি, শুয়োরের মাংস, এইসব। মায়ের কিন্তু এই সাগর থেকে পাহাড় থেকের কথাটা খুবই পছন্দ হয়েছিল। আর কেউ কি এমন জরুরি একটা কথা এত সহজে বুঝিয়ে দিতে পারতেন? মজার ব্যাপার হলো এই নিয়ম মেনে চলতে গিয়ে টিফিন তৈরির কাজটা যেন খুব সহজ হয়ে গিয়েছিল। হেডমাস্টার মশাই তো বলেই দিয়েছিলেন, কি দি করে খুব বেশি মাথা ঘামাতেই হবে না। পাহাড় থেকে মানে একটা অমলেটও হতে পারে, বা কিনপিরা গোবা মানে মশলা দেয়া বার্কড শাক। সাগর থেকে হতে পারে শুকনো বনিত আরও সহজ সামুদ্রিক আগাছা, নড়ি আর পামের আচার। যেদিন তত্ত্বচান এই স্কুলে ভর্তি হতে এসেছিল সেদিনও যেমন হেডমাস্টার মশাই সবার টিফিন বাক্স খুলে কি আছে দেখতে চেয়েছিলেন, আজও তেমনই টিফিন দেখার পালা শুরু হলো। সাগর থেকে পাহাড় থেকে এনেছো তো? সকলকে একে একে জিজ্ঞাসা করতে থাকলেন হেডমাস্টার মশাই। পেছন পেছন সাদা এপ্রন পরে দুই হাতে দুটো গামলা নিয়ে চলেছেন ওর স্ত্রী। কারোর বাড়ি থেকে হয়তো সাগর থেকে দিতে ভুলে গেছে, তাই দেখে হেডমাস্টার মশাই হেঁকে উঠলেন সাগর বলে। অমনি এক পাতা চিকুয়া বা মাছের রোল এসে পড়লো সেই টিফিন বাক্সে। অথবা কেউ হয়তো পাহাড় থেকে আনেনি। পাহাড় শুনেই হেডমাস্টার মশাই বললেন পাহাড়, আর সেই মুহূর্তে হেডমাস্টার মশাইয়ের স্ত্রী সেই টিফিন বাক্সে এক দলা সোয়া সসে ভেজানো আলু সেদ্ধ তুলে দিলেন। তখন কেই বা বলতে পারে মাছের রোল আমি খাই না, অথবা ইস অমুকের টিফিনটা কি ভালো, অমুকেরটা কি পচা। সে কথা কি আর কেউ ভাবতে পারবে? তখন সবার মাথায় কেবল একটাই চিন্তা, টিফিন বাক্সে সাগর থেকে পাহাড় থেকে দেওয়া হয়েছে তো, ব্যাস তাহলেই হলো। এবার তাহলে খুশি মনে খাবারটা খেয়ে নি। সাগর থেকে পাহাড় থেকে ব্যাপারটা বোঝানোর পর থেকেই তত্ত্বচানের মনে একটাই ভয়, তাড়াহুড়োর মধ্যে মা সবকিছু ঠিক মতো টিফিন বাক্সে ভরে দিয়েছে তো? হেডমাস্টার মশাইয়ের ওর টিফিনটা পছন্দ হবে তো? টিফিন বাক্সটা খুলেই আনন্দে নেচে উঠতে ইচ্ছে করলো তত্ত্বচানের। কি চমৎকার ব্যাপার! হলুদ ডিম ভাজা, সবুজ কড়াইশুঁটি, খয়েরি দেনবু আর গোলাপি কড মাছ, এত রং, ঠিক যেন একটা ফুলের বাগান। বাহ, খুব সুন্দর তো, হেডমাস্টার মশাই বললেন। তত্ত্বচানের ভারী আনন্দ হলো। আমার মা খুব ভালো রান্না করে, ও বলল। তাই বুঝি? হেডমাস্টার মশাই এবার ওর দেনবুটা দেখিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এটা পাহাড় থেকে এসেছে না সাগর থেকে? তত্ত্বচান ভাবলো খয়েরি মানে কি মাটি, মাটি মানে কি পাহাড়। ও বলল আমি জানি না। হেডমাস্টার মশাই এবার স্কুলের সকলকে জিজ্ঞেস করলেন, দেনবু কোথাকার খাবার বলো তো, সাগর না পাহাড়? একটু চুপ করে ভেবে নিয়ে এক দল চেঁচিয়ে উঠল পাহাড় বলে, অন্য দল চেঁচিয়ে উঠল সাগর বলে। হেডমাস্টার মশাই বললেন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেনবু আসে সাগর থেকে। কেন? বেশ মোটা সোটা একটা ছেলে জানতে চাইল। গোল করে সাজানো চেয়ারের মধ্যিখানের ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে হেডমাস্টার মশাই কথাটা বুঝিয়ে দিলেন। মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে হালকা করে সেকে তারপর গুঁড়ো করে মশলা দিয়ে শুকিয়ে তবে দেনবু তৈরি হয়। তাই? ছেলেমেয়েরা বলে উঠল। মনে হলো দেনবু তৈরির কথাটা জেনে ওরা বেশ খুশি হয়েছে। তত্ত্বচানের দেনবুটা দেখতে পারে কি জানতে চাইল সবাই একজন একজন করে। অবশ্যই, হেডমাস্টার মশাই বললেন। অমনি ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়লো তত্ত্বচানের দেনবুর উপরে। দেনবু কেমন দেখতে তারা অনেককেই জানতো, তবু এত কথার পর সকলেরই তত্ত্বচানের দেনবুটা দেখার ইচ্ছে হচ্ছিল।
কেউ আবার দেখতে চাইছিল তত্ত্বচানের দেনবুটা ওদের দেনবুর মতো কিনা। সবাই ওর টিফিন বক্সের ওপর ঝুঁকে পড়ায় তত্ত্বচান বেশ ঘাবড়ে গেল। এতজনের নিঃশ্বাসের হাওয়ায় ওর দেনবুটা আবার উড়ে যাবে না তো। সেদিন খেতে বসে প্রথম দিকে তত্ত্বচানের একটু ভয় ভয় করছিল বটে, কিন্তু পরে সব ঠিক হয়ে গেল। খাওয়ার সময় কত কি না শেখা গেল, দেনবুর কথা, সাগরের কথা, পাহাড়ের কথা। দেনবু যে মাছ দিয়ে তৈরি করা হয় তা জেনে, আর মা যে ওর বাক্সে সাগর থেকে পাহাড় থেকে দিতে ভোলেনি সে কথা ভেবে ওর মন দারুণ খুশি হয়ে উঠল। আর খাবারটা মুখে দেওয়ার পর তো আর কথাই নেই। আহ, মায়ের তৈরি টিফিন কি দারুণ খেতে। ভালো করে চিবিয়ে খাও। এমনিতে তো খেতে শুরু হওয়ার আগে ইতাদাকিমাসু বলার কথা, অর্থাৎ খেতে পেয়েছি বলে আমি ঈশ্বরকে আমার কৃতজ্ঞতা জানাই। কিন্তু তোমোই গাকুইনে এই ব্যাপারটা একটু অন্যরকম ছিল। এখানে প্রথমে ছেলেমেয়েরা সকলে মিলে একটা গান গেয়ে নিত। হেডমাস্টার মশাই গান বাজনার মানুষ ছিলেন। ওই খাওয়ার আগে গাইবার গানটা উনি নিজেই লিখেছিলেন। আসলে পুরনো পরিচিত একটা গান, ইংরেজি রো 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 ইয়োর বোট, তার সুরে উনি নিজের মতন করে কিছু বসিয়ে নিয়েছিলেন। তময়ের গানটা ছিল এই রকম: ভালো করে চিবও তুমি, চিবিয়ে চিবিয়ে খাও, ভাত মাছ মাংস ডিম সবটা চিবিয়ে নাও। প্রথমে এই গানটা একবার গেয়ে নিয়ে তারপর সবাই ইতাদাকিমাসু বলে খাওয়া শুরু করত। রো 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 ইউর বোট গানটার সুর এমন সুন্দরভাবে কথাগুলো বসে গিয়েছিল যে অনেক দিন পর্যন্ত তময়ের ছেলেমেয়েরা মনে করত ওদের ওই খাওয়ার আগের গানটা বুঝি খুব পুরনো পরিচিত কোনো গান। হয়তো হেডমাস্টার মশাইয়ের কয়েকটা দাঁত পড়ে গিয়েছিল বলে ওরকম করে উনি গান বেঁধেছিলেন। কিন্তু আসল কথাটা হলো উনি সব সময় ছেলেমেয়েদের বলতেন ধীরে ধীরে গল্প করতে করতে ভালোবেসে খাবারটা খেতে। বোধহয় সেই জন্যই গানটা লিখেছিলেন। গানটা গলা ফাটিয়ে গাইবার পর ইতাদাকিমাসু বলে ওরা সাগর থেকে পাহাড় থেকে ভরা টিফিন বাক্স থেকে খেতে শুরু করত। খানিকক্ষণের জন্য হলঘরটায় তখন আর কোনো শব্দই শোনা যেত না। হাঁটতে যাওয়া। দুপুরে খাওয়ার পর বন্ধুদের সঙ্গে তত্ত্বচান বাইরে মাঠে খানিকক্ষণ খেলল। তারপর ওরা ক্লাসে ফিরে গেল। দিদিমণি ওদের জন্য অপেক্ষা করছিলেন। সকাল থেকে তো তোমরা অনেক কাজ করছো, এখন দুপুরে কি করতে চাও বলো? তত্ত্বচান কিছু ভেবে ওঠার আগেই সবাই একসঙ্গে বলে উঠল, আমরা হাঁটতে যাব। বেশ চলো। দিদিমণি এই কথাটা শুনে বাচ্চারা সব হুড়মুড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে লাগলো। বাবা আর রকির সঙ্গে তত্ত্বচান অনেকবারই হাঁটতে গেছে, তাই বলে স্কুল থেকে হাঁটতে যাওয়ার কথা ও কখনোই শোনেনি। তাই ও অবাক হয়ে গেল। কিন্তু হাঁটতে যেতে এত ভালো লাগে ওর যে কথাটা শোনার পর থেকেই যেন কেমন হচ্ছে, ও আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। পরে ও জেনেছিল যে সকালবেলায় যদি কোনো ক্লাস ভালো করে পড়াশোনা করে, যদি দিদিমণির দেওয়া কাজ সবাই ঠিক মতন শেষ করতে পারে, তাহলে দুপুরে সাধারণত ওদের হাঁটতে নিয়ে যাওয়া হয়। তা সে ক্লাস 1ই হোক বা ক্লাস 6। ক্লাস 1-এর 9টি ছেলেমেয়ে আর তাদের দিদিমণি সব দল বেঁধে চলল স্কুলের মাঠ পেরিয়ে দারুণ নদীটার পাশ দিয়ে। নদীটা ছিল খুবই সরু। নদীর দুধারে মস্ত চেরি গাছ এবং কিছুদিন আগেই সেই চেরি গাছে ফুলে ফুলে ঢেকে গিয়েছিল। তারপর মাঠ ভরা হলুদ সর্ষে ফুল যতদূর চোখ যায়। সেই নদীটা এখন শুকিয়ে গেছে। মাঠেও এখন উঁচু বাড়ি আর দোকানের ভিড়। কিন্তু যে সময় জিউগাওকা জায়গাটায় ফাঁকা ফাঁকাই ছিল। আমরা কুহন বুৎসু মন্দির পর্যন্ত যাই, খরগোশ জামা পরা মেয়েটি তত্ত্বচানকে বলল। ওর নাম সাক্ষ্যচান। আগের বার আমরা ওখানে দিঘিতে একটা সাপ দেখেছিলাম। ও বলল, ওই মন্দিরটার পাশে না একটা কুয়ো আছে, ওখানে একবার আকাশ থেকে একটা উল্কা খসে পড়েছিল। ছেলে মেয়েদের কত কি নিয়ে বকবক করতে করতে হাঁটতে চলল। মাথার উপরে নীল আকাশ আর হাওয়ায় প্রজাপতির ওড়াউড়ি।
মিনিট 10 হাঁটার পর দিদিমণি একটু দাঁড়ালেন। হলুদ ফুলগুলো দেখিয়ে বললেন, ওগুলো হলো সর্ষে ফুল। ফুল কেন ফোটে তোমরা জানো? তারপর ওদের ফুলের কথা, রেণুর কথা, নলের মতন কেশরের কথা, এই সব অনেক কিছু বুঝিয়ে বললেন। আর ওরা সব মাঠের ধারে উবু হয়ে বসে ফুলগুলো পরীক্ষা করতে লাগলো। প্রজাপতি কেমন করে ফুল ফুটতে সাহায্য করে সে কথাও বললেন দিদিমণি। সত্যি কত প্রজাপতি তখন ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছিল। দিদিমণি যখন হাঁটতে শুরু করলেন তখন ছেলেমেয়েরা ফুল পরীক্ষা করা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। একজন বলল, নল কই, এগুলো তো বন্দুকের নলের মতন দেখতে নয়। তত্ত্বচারেরও তাই মনে হচ্ছিল। আবারও এও বুঝতে পারছিল যে ফুলের রেণু, নলের মতন কেশর, এই সব হলো খুব জরুরি ব্যাপার। আর 10 মিনিট মতন হাঁটার পর ওরা একটা ঘন সবুজে ঘেরা গাছের পার্কের সামনে এসে দাঁড়ালো। কুহন বৎসু মন্দিরটা ঘিরে রেখেছিল ওই উঁচু উঁচু গাছগুলো। ভেতরে ঢুকে ওরা এদিক ওদিকে ছড়িয়ে পড়ল। সেই উল্কার কুয়োটা দেখবি? তত্ত্বচানকে সাক্ষ্যচান জিজ্ঞেস করলো। তত্ত্বচান তো এমনিতেই ওর পেছনে ছুট লাগালো। কুয়োর পাঁচিলটা ওদের বুক পর্যন্ত, ঠিক যেন পাথর দিয়ে তৈরি। ওপরে একটা কাঠের ঢাকনা, সেটা সরিয়ে ওরা ভেতরে উকি দিয়ে দেখলো শুধু ঘন অন্ধকার। তত্ত্বচানের মনে হলো নিচে একটা সিমেন্টের দলা রাখা আছে বুঝি। ঝকঝকে তারাটা, সেই উল্কাটা তাহলে গোল কোথায় গেল? ও তো ভাবছিল সেটাকে দেখতে পাবে, বেশ গোল কিছু একটা। অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পর ও সাক্ষ্যচানকে জিজ্ঞেস করলো, তুই তারাটাকে দেখেছিস? সাক্ষ্যচান মাথা নাড়ল, একদিনও দেখিনি। তত্ত্বচান ভেবেছিল তারাটা জল করছে না কেন। অনেক ভাবার পর ও বলল, তারাটা বোধহয় এখন ঘুমিয়ে আছে, কি বল? সাক্ষ্যচান ওর বড় বড় চোখ দুটো আরো বড় করে বলল, তারারা ঘুমায় বুঝি? আমার মনে হয় ওরা নিশ্চয়ই দিনে ঘুমায় আর রাতে জেগে জল করে। তত্ত্বচান তাড়াতাড়ি একটা উত্তর দিয়ে দিল, কারণ ও নিজেও আসলে তারাদের ঘুমের এই ব্যাপারটা ঠিক মতন জানতো না। তারপর ছেলেমেয়েরা একসঙ্গে জড়ো হয়ে মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে লাগলো। দরজার দুধারে 2 ভুঁড়িওয়ালা দেবতার মূর্তি দেখে ওদের খুব হাসি পাচ্ছিল। ভেতরে আলো আধারের বুদ্ধদেব বসে ধ্যানস্থ। ভুঁড়িওয়ালা দেবতারা ওকে পাহারা দিচ্ছেন। পাথরের ওপর একটা মস্ত পায়ের ছাপ। বাচ্চারা সবাই তার ওপর একবার করে নিজেদের পা রাখলো। ওটা নাকি তেঙ্কু নামে একটা লম্বা নাকওয়ালা জিনের পায়ের ছাপ। ছোট্ট দিঘিটায় লোকজন নিকো চড়ে বেড়াচ্ছিল। ওরা তাদেরকে এই যে বলে হাত নেড়ে ডাকাডাকি করলো খানিকক্ষণ। মন্দির চত্বরে একটা গোরস্থান ছিল। ওরা কালো চকচকে পাথর কুড়িয়ে নিয়ে সেখানে প্রাণ ভরে এক্কা দোক্কা খেললো। তত্ত্বচানের কাছে এখন সবকিছুই নতুন, সবেতেই ওর দারুণ মজা। এবার আমাদের ফিরতে হবে। সূর্য ডোবার মুখে দিদিমণি ওদের ডাক দিলেন। ছেলেমেয়েরা চেরি গাছ আর সর্ষে ক্ষেত পেরিয়ে স্কুলের দিকে চলল। ছোট ছোট ছেলেমেয়েরা বুঝতেই পারলো না কখন খেলা আর পড়া থেকে ছুটির ফাঁকে ফাঁকে ওরা ইতিহাস, বিজ্ঞান, বিশেষ করে প্রাণী বিজ্ঞান সম্পর্কে কত কি জরুরি পাঠ নিয়ে ফেললো। তত্ত্বচানের তো ইতিমধ্যে ক্লাসে সবার সঙ্গেই বন্ধুত্ব হয়ে গেছে। মানে ওর ঠিক এরকমই মনে হচ্ছিল যেন ওদের ও অনেক কাল ধরেই চেনে। কাল আবার হাঁটতে যাব তো। ফেরার পথে ও চিৎকার করে সবাইকে বলল। সবাই বলল, হ্যাঁ কালকে আবার। লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে ওরা স্কুলে ফিরে চলল। প্রজাপতিরা ব্যস্ত হয়ে ওড়াউড়ি করছিল। হাওয়ায় পাখিদের গান ভেসে আসছিল। তত্ত্বচানের মনটা তখন আনন্দে ভরে উঠেছিল। স্কুলের গান। রোজ স্কুলে কত যে নতুন নতুন মজা হতো। তত্ত্বচান তাই অপেক্ষা করে থাকতো কখন সকাল হবে, কখন স্কুলে যাবে। আর ফিরে এসেও রকি মা আর বাবাকে সব গল্প বলতো। সারাটা দিন ধরে কত কি হলো, কত সব মজা, দারুণ দারুণ নতুন ঘটনা। শেষে মা বলতেন, আজ আর না সোনা, এখন একটু কথা বলা বন্ধ করে খাবারটা খেয়ে নাও। নতুন স্কুলের হালচালের সঙ্গে বেশ অভ্যস্ত হয়ে যাওয়ার পরেও ওর গল্প ফুরোতো না। ওর এই আনন্দটা দেখে মায়েরও খুব আনন্দ হতো। একদিন স্কুলে যাওয়ার পথে ট্রেনে হঠাৎ ওর মনে হলো
তমইয়ের কোনো স্কুলের গান নেই। যেই না ভাবা অমনি স্কুলে পৌঁছাবার জন্য ও ছটপট করতে লাগলো। যদিও আরও দুটো স্টেশনের পর জিউগাওকা আসবে, তবুও আগে ভাগে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল, যাতে ওর স্টেশনে পৌঁছানো মাত্রই ও লাফিয়ে কামরা থেকে নেমে পড়তে পারে। জিউগাওকার আগের স্টেশনের এক মহিলা নামবেন। উনি স্বাভাবিকভাবেই মনে করেছিলেন তত্ত্বচান বুঝি সেখানেই নামবে, কিন্তু তত্ত্বচান যখন নামলো না, কেবল এই বুঝি দৌড় শুরু হবের ভঙ্গিতে দরজায় দাঁড়িয়ে রইল, তখন মহিলা বিড়বিড় করতে করতে বললেন, ব্যাপার কি কে জানে। ওর স্টেশনে পৌঁছানো মাত্র তত্ত্বচান মুহূর্তে উধাও হয়ে গেল। অল্প বয়সী কন্ডাক্টরটি যতক্ষণ গাড়ি থেকে এক পা বাইরে ঝুলিয়ে জিউগাওকা জিউগাওকা বলে চেঁচাতে শুরু করলো এবং যতক্ষণে গাড়িটা পুরোপুরি থামলো, ততক্ষণে তত্ত্বচান স্টেশনের গেটের বাইরে কখন বেরিয়ে গেল। ওদের রেলগাড়ির ক্লাসরুমে ঢুকে তত্ত্বচান দেখল যে তাইজি ইয়ামাউনোচু এসে গেছে। তখন ও ওকে জিজ্ঞাসা করলো, তাইচান, আমাদের স্কুলের কোনো গান নেই কেন? তাইচান খুব বিজ্ঞান পড়তে ভালোবাসে। একটু চুপ করে থাকার পর বলল, মনে তো হয় না যে আমাদের কোনো গান নেই। নেই? তত্ত্বচান যেন ভাবনায় পড়ে গেল। আমার মনে হয় স্কুলের একটা গান থাকা খুব উচিত। আমার আগে স্কুলে একটা চমৎকার গান ছিল, বলেই ও গলা ছেড়ে গাইতে শুরু করলো। সেনজুকো দিঘির অগভীর জল, তবুও জ্ঞানের সাগর আছে মদের অতল। তত্ত্বচান আগে স্কুলটাকে বেশি দিন যায়নি। গানের কথাগুলো বেশ শক্ত শক্ত ছিল, তবুও ওর দিব্যি মনে ছিল সবটা, অন্তত এই অংশটা তো বটেই। মনে হলো তাইচানের যেন গানটা বেশ মনে ধরেছে। ইতিমধ্যে স্কুলের অন্য ছেলেমেয়েরাও এসে পড়েছিল, আর সবাই তত্ত্বচানের কঠিন কঠিন শব্দগুলো শুনে মুগ্ধ হচ্ছিল। চল আমরা হেডমাস্টার মশাইকে বলি স্কুলের একটা গান লিখতে। তত্ত্বচান বলল, হ্যাঁ হ্যাঁ চল চল বলে সবাই হেডমাস্টার মশাইয়ের অফিসের দিকে রওনা দিল। তত্ত্বচানের পুরনো স্কুলের গানটা শুনে আর বাচ্চারা আবদার মেনে নিয়ে হেডমাস্টার মশাই বললেন, ঠিক আছে, কাল সকালের মধ্যে ঠিক স্কুলের একটা গান তৈরি হয়ে যাবে। ঠিক তো? সবাই মিলে বলে উঠল। তারপর সার ভেদে অফিস ঘর থেকে বেরিয়ে এলো। পরদিন সকালে প্রতি ক্লাসে খবর পাঠানো হলো ছেলেমেয়েরা যেন মাঠে এসে জড়ো হয়। তত্ত্বচান বেশ উত্তেজিত। বাঁদিকের সঙ্গে ডান দিকের বাচ্চারা সবাই মিলে একসঙ্গে অপেক্ষা করতে লাগলো। একটা ব্ল্যাকবোর্ড বাইরে এনে দাঁড় করিয়ে হেডমাস্টার মশাই বললেন, তোমাদের তময়ের জন্য একটা গান তৈরি হয়েছে বলে স্বরলিপির 5টা সমান্তরাল রেখা টেনে উনি লিখলেন, তমই তমই তমই। তারপর সঙ্গীত পরিচালকের মতন ভঙ্গি করে বললেন, চলো সবাই মিলে গানটা গাওয়া যাক। হেডমাস্টার মশাইয়ের তাল দিয়ে গানটা শুরু করলেন, আর স্কুলের সবাই গানটা শুরু করলো, তমই তমই তমই। ব্যাস। খানিক চুপ করে থেকে তত্ত্বচান জানতে চাইল, ব্যাস আর কিছু নেই? হ্যাঁ ব্যাস। হেডমাস্টার মশাই বেশ গর্বের সঙ্গে উত্তর দিলেন। আর একটু ভালো ভালো শব্দ থাকলে বেশি ভালো হতো। তত্ত্বচান খুব হতাশ গলায় বলল, যেমন সেজুকো দিঘিতে অগভীর জল। তোমাদের ভালো লাগেনি? হেডমাস্টার মশাইয়ের মুখটা একটু লাল হয়ে গিয়েছিল, তবুও উনি হেসে হেসেই কথাটা বলছিলেন, আমি তো ভাবলাম তোমাদের বেশ ভালো লাগবে, বেশ ভালোই হয়েছে। কিন্তু গানটা আসলে কারোরই পছন্দ হয়নি। মাত্র একটা লাইন, তাও কোনো ভালো শব্দ নেই। এর চেয়ে বরং স্কুলের কোনো গান না থাকাই ভালো ছিল। হেডমাস্টার মশাইয়ের একটু যেন দুঃখ হলো, কিন্তু মোটেও রাগ করেননি তিনি। উনি ব্ল্যাকবোর্ডটা মুছে ফেললেন। তত্ত্বচানের মনে হলো ওরা হয়তো একটু বেশি কড়া ব্যবহার করে ফেলছেন, কিন্তু কি আর করা, ও তো ভেবেছিল এর থেকেও ভালো কিছু একটা হবে। আসল কথাটা হলো, হেডমাস্টার মশাই যে এই স্কুলটাকে আর স্কুলের বাচ্চাদের কতখানি ভালোবাসেন তা কি আর এই সামান্য গান দিয়ে বোঝানো যেতে পারে? কিন্তু ছেলে মেয়েগুলো নেহাতি ছোট ছিল, অত শত বোঝার মতন বড় হয়নি তখনও। স্কুলের গানের কথাটা অবশ্য কদিনের মধ্যেই ওরা ভুলে গিয়েছিল, আর হেডমাস্টার মশাই তো বোধহয় কখনো এই ধরনের গানের কোনো প্রয়োজন আছে বলে মনেই করেননি। ফলে ব্ল্যাকবোর্ড থেকে গানটা মুছে ফেলার পরই গানের ব্যাপারটা চুকে গিয়েছিল।
তমই গাকুইনে কখনোই আর কোনো স্কুলের গানই লেখা হয়নি। সবটা আবার ঢুকিয়ে রেখো। এত কাজ তত্ত্বচান জীবনে আর কখনো করেনি। ওরে বাবা, কি একটা দিন ছিল সেটা। সেদিন ওর ছোট্ট পয়সার থলেটা বাথরুমের গর্ত দিয়ে নিচে ট্যাঙ্কে পড়ে গিয়েছিল। ওতে কোনো পয়সাও ছিল না, কিন্তু থলেটা এত সুন্দর দেখতে, তত্ত্বচান তো বাথরুম পর্যন্ত সঙ্গেই নিয়ে যেত। লাল, হলুদ, সবুজ খোপ খোপ 3 কোনা ঢাকনাটার ওপরে একটা ছোট্ট কুকুরের ছবি। আসলে তত্ত্বচানের একটা অদ্ভুত অভ্যাস ছিল। ও যখন খুব ছোট্ট তখন থেকেই যখনই ও বাথরুমে যেত, কাজ করবার শেষ করার পর ও গর্ত দিয়ে উঁকি মেরে নিচে দেখে নিত। এই করেই সেই নার্সারিতে যাওয়ার আগেই কতবারই যে ওর বাথরুমের গর্ত দিয়ে কত কি পড়ে গেছিল। কত কত টুপি, একবার একটা বেতের টুপি, একবার সাদা লেস দিয়ে তৈরি একটা টুপি। তখনকার দিনে তো বাথরুমে ফ্ল্যাশ হতো না, থাকতো একটা শুধু গর্ত, আর তার নিচে পুকুরের মতন থাকতো ট্যাঙ্ক। সেইখানে তত্ত্বচানের টুপিগুলো পরে ভেসে বেড়াতো। মা সব সময় ওকে এইভাবেই বুঝিয়ে দিতেন যে এভাবে ঝুঁকবে না, কত বারণ করতেন। সেদিনও স্কুল শুরু হওয়ার আগে একবার বাথরুম গিয়েছিল, কিন্তু তখন মায়ের নিষেধটা ওর একেবারেই মনে ছিল না। টয়লেটের পর ও গর্ত দিয়ে নিচে তাকাতে গেল। নিশ্চয়ই ওভাবে তাকাতে গিয়ে ওর হাতের মুঠোটা আলগা হয়ে গেছিল, আর পয়সার থলেটা অমনি হাত ফসকে একেবারে নিচে পড়ে গেল। ছলাৎ! তত্ত্বচান চিৎকার করে উঠল, কিন্তু মেয়ে তো কাঁদবে না, হালও ছেড়ে দেবে না। হারিয়ে গেছে মানে? স্কুলের দারোয়ানের ঘরের ভিতরে নানান যন্ত্রপাতি রাখা থাকতো। সেই ঘরে ঢুকে ও গাছে জল দেওয়ার লম্বা একটা হাতা বার করলো। হাতাটা ওর চেয়ে দ্বিগুণ বড়, কিন্তু তাতে কি? ওটা টানতে টানতে তত্ত্বচান স্কুলের পেছন দিকে নিয়ে গেল। গিয়ে খুঁজতে লাগলো ট্যাঙ্কের ঢাকনাটা কোথায়। ও মনে করেছিল বাথরুমের পেছনেই হবে বুঝি ট্যাঙ্কটা, কিন্তু অনেক খোঁজার পরও অবশেষে ও একটা গোল ম্যানহোলের ঢাকনা খুঁজে পেল, বাথরুম থেকে 1 গজ মতো দূরে। ঢাকনাটা খুব কষ্ট করে সরিয়ে ও নিচে তাকিয়ে দেখলো যা খুঁজেছিল তাই। মাথাটা নিচে নামিয়ে ও বলে উঠল, এ কি? এ যে দেখছি কখন বুঝছু দিঘির মতো বড়। তারপর শুরু হলো ওর কর্মযজ্ঞ। ও হাতাটা দিয়ে ট্যাঙ্কের মালপত্র সব একটু একটু করে তুলতে লাগলো। যে জায়গাটায় থলেটা পড়ে গিয়েছিল বলে ওর মনে হচ্ছিল, সেখান থেকেই ও তোলাতুলির কাজটা শুরু করলো। কিন্তু ট্যাঙ্কটা ছিল বেশ বড় আর বেশ গভীর। ওতে 3টে বাথরুম থেকে ময়লা এসে পড়েছিল। তার ওপর বেশি ঝুঁকলে ও নিজেই পড়ে যেতে পারত। ফলে বেশি ঘাটাঘাটি না করে হাতায় যা উঠেছিল তাই ও তুলে তুলে ফেলতে থাকলো এবং নোংরাগুলো গর্তের সামনে জমা করতে থাকলো। দেখা যাক না থলেটা পাওয়া যায় কিনা। প্রত্যেকবার হাতটা তুলে ও ভালো করে দেখে নিচ্ছিল থলেটা উঠেছে কিনা। ও ভেবেছিল সহজেই বুঝি থলেটা উঠে আসবে, কিন্তু কোথায় থলে গেল কোথায়? ইতিমধ্যে স্কুল শুরু হওয়ার ঘন্টাও পড়ে গেল। এবারও কি করবে? এত দূর যখন করেছে তখন তো শেষ পর্যন্ত দেখতেই হবে। ও নতুন উদ্যমে হাতাটা দিয়ে কাজ করতে থাকলো। সামনে নোংরার বেশ একটা স্তূপ জমে গিয়েছিল। ঠিক তখনই হেডমাস্টার মশাই পাশ দিয়ে যাচ্ছিলেন। কি করছো তুমি? উনি তত্ত্বচানকে জিজ্ঞাসা করলেন। আমার পয়সার থলেটা পড়ে গেছে, তত্ত্বচান কাজ করতে করতে উত্তর দিল। ও তাই? উনি অভ্যস্ত ভঙ্গিতে হাত দুটো পেছনে রেখে হেঁটে চলে গেলেন। অনেকটা সময় চলে গেল, কিন্তু থলে তো উঠলই না। ময়লা স্তূপটাও বেশ উঁচু হয়ে গেছিল, আর চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। হেডমাস্টার মশাই আবার ফিরে এলেন। পেয়েছো? উনি জানতে চাইলেন। নোংরার মধ্যখানে দাঁড়ানো তত্ত্বচানের শরীরটা তখন ঘামে ভিজে গেছে, আর মুখটা টকটকে লাল হয়ে উঠেছে। না, উত্তর দিল। হেডমাস্টার মশাই একটু কাছে এসে ওকে সুন্দর করে বললেন, তোমার খোঁজা হয়ে গেলে এই যা বের করেছো ভেতরে ঢুকিয়ে দেবে, তাই না? এইটুকু বলে উনি আবার হেঁটে চলে গেলেন। হাসি খুশি গলায় হ্যাঁ বলে তত্ত্বচান কাজ করতে লাগলো।
হঠাৎ ময়লা স্তূপটার দিকে তাকিয়ে ওর মনে হলো নোংরাগুলো না ঢুকিয়ে রাখলাম, কিন্তু ওই যে জলটা তুলছি সেটা ঢোকাবো কেমন করে? জলটা তো দ্রুত মাটিতে মিলিয়ে যাচ্ছিল। তাই তত্ত্বচান কাজ থামিয়ে ভাবতে বসলো কেমন করে ও জলটাকেও ফেরত পাঠাবে। হেডমাস্টার মশাইকে যে কথা দিয়েছে সবটা আবার ট্যাঙ্কে ঢুকিয়ে রাখবে। ও ঠিক করলো কিছুটা ভেজা মাটিও ভেতরে পাঠিয়ে দেবে। বরং নোংরা বেশ একটা পাহাড়ের মতন হয়ে উঠলো, আর ট্যাঙ্কটাও প্রায় ফাঁকা হয়ে গেল। তবুও থলের কোনো চিহ্ন পাওয়া গেল না। হয়তো ট্যাঙ্কের কোনো কোণায় আটকে থাকবে। একবার তলায় চলে গিয়েছিল। তত্ত্বচান আর মন খারাপ করলো না। ও তো সাধ্য মতোই চেষ্টা করেছে। অবশ্য সেদিন ওর মন খারাপ না করার পেছনে নিশ্চয়ই হেডমাস্টার মশাইয়ের ব্যবহারও অনেকখানি কাজ করেছিল। তিনি যে ওকে একটুও বকেননি, বরং ওর কাজের প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছেন, এতে নিশ্চয়ই তত্ত্বচানের মনেও নিজের সম্পর্কে বেশ একটা আস্থা তৈরি হয়েছিল। তবে এত কিছু সচেতনভাবে বোঝার মতন বড় ও তখনও হয়নি। বেশিরভাগ বড়রাই তত্ত্বচানকে এইরকম একটা কাজ করতে দেখলে আঁতকে উঠতেন। হয় তারা বলছেন, করছো কি, পাগল হয়েছো, কিংবা এক্ষুনি থামাও, কি ভয়ানক বিপজ্জনক কাজ করছো তুমি। নিজের পক্ষে ওকে সাহায্যও করতে চাইতেন, কিন্তু তার বদলে হেডমাস্টার মশাই কেবল বলেছিলেন, তোমার কাজ হয়ে গেলে সবটা আবার ট্যাঙ্কে ঢুকিয়ে দেবে তো, তাই না? ভাবো একবার। মা পরে এই কথাটা শুনে মনে মনে ভেবেছিলেন কি চমৎকার মানুষ ওদের হেডমাস্টার মশাই। এই ঘটনার পর তত্ত্বচান আর কোনো দিনই বাথরুমের গর্ত দিয়ে নিচের দিকে তাকায়নি। সেদিন ওর মনে হয়েছিল হেডমাস্টার মশাইকে সব কিছু বলা যায়, মনের সব কথা। তখন ওকে ওর আরো ভালো লাগছিল। তত্ত্বচান যেমন কথা দিয়েছিল তেমনি সব নোংরা ফের ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়েছিল। বের করাটা খুব কঠিন কাজ ছিল, ঢুকিয়ে দিতে অনেক কম সময় লাগলো। একটু ভেজা মাটি ও ট্যাঙ্কের ভেতর ঢুকিয়ে দিল। তারপর মাটিটা সমান করে ম্যানহোলের ঢাকনাটা ঠিক মতো বসিয়ে দিয়ে দারোয়ানের ঘরে গিয়ে লম্বা হাতাটা আবার রেখে দিয়ে এলো। সেই রাতে ঘুমোতে যাওয়ার সময় তত্ত্বচানের অন্ধকারে তলিয়ে যাওয়া পয়সার সুন্দর থলেটার কথা মনে পড়েছিল। ওটা হারিয়ে যাওয়াতে ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু সারাটা দিনের পরিশ্রমের পর এতই ক্লান্ত ছিল যে খানিক বাদেই ও গভীর অতলে তলিয়ে গেছিল ঘুমের মধ্যে। বাইরে তত্ত্বচানের সেই কাজের জায়গাটাতে ভেজা মাটির উপর তখন চাঁদের আলো। সবকিছু ভারী সুন্দর চকচকে দেখাচ্ছিল, আর মাটির তলায় কোথাও অন্ধকারের ভেতরে হয়তো ওর পয়সার থলেটাও চুপটি করে পড়েছিল। তত্ত্বচানের নাম। তত্ত্বচানের ভালো নাম তেতসুকো। ওর জন্মের আগে মার বাবার বন্ধুরা আর আত্মীয়রা সবাই বলেছিলেন নিশ্চয়ই ছেলে হবে। মা বাবারও প্রথম সন্তান, ওরা তাই কথাটা বিশ্বাস করেছিলেন, আর মনে মনে ঠিক করেছিলেন ছেলের নাম হবে তরু। কিন্তু ছেলের বদলে মেয়ে যখন হলো, ওদের মনটা তখন একটু খারাপ হয়ে গেল। দুজনেরই চীনা অক্ষরে লেখা তরু শব্দটা ভারী পছন্দের ছিল। তরু মানে স্বচ্ছ এবং সুদূর প্রসারী কিছু, যেমন কণ্ঠস্বর। তাই ওরা ঠিক করলেন এই অক্ষরটা দিয়েই একটা মেয়ের নাম তৈরি করতে হবে। তখন তরু হয়ে গেল তেতসু, আর যেহেতু মেয়ে তাই নামের শেষে কো জুড়ে দেওয়া হলো। সবাই ওকে তেতসুকো চান নামেই ডাকতেন। চান হলো নামের শেষে ব্যবহৃত শান শব্দের পরিচিত একটি রূপ। কিন্তু তত্ত্বচানের কানে কিছুতেই শব্দটা তেতসুকো চান মনে হচ্ছিল না। যখনই কেউ ওর নাম জিজ্ঞেস করত ও বলতো তত্ত্বচান। ওর ধারণা হয়েছিল চানটা বুঝি ওর নামেরই একটা অংশ। বাবা ওকে মাঝে মাঝে তেতসুকি বলে ডাকতেন, যেন একটা ছেলে। বাবা বলতেন, তেতসুকি আয় তো, দুজনে মিলে গোলাপ গাছ থেকে পোকাগুলো তাড়াই। বাবা আর রকি ছাড়া সবাই ওকে তত্ত্বচান বলেই ডাকতো। স্কুলের বই খাতায় তেতসুকো লিখলেও ও মনে করত ওর আসল নাম তত্ত্বচান। রেডিওতে হাসির নাটক। গতকাল তত্ত্বচানের খুব মন খারাপ হয়েছিল।
মা বলেছিলেন তুমি আর রেডিওতে হাসির নাটক শুনতে পারবে না। তত্ত্বচানের ছেলেবেলায় রেডিওগুলো ভারী সুন্দর দেখতে ছিল, কাঠ দিয়ে তৈরি, মাথাটা একটু গোলছে, বড় একটা বাক্সের মতন। সামনের যে জায়গাটা থেকে আওয়াজ বেরোত সেটা থাকতো গোলাপি সিল্কের কাপড়ে মোড়া, তার উপর সুন্দর নকশা কাটা, আর কাটা ঘোরানোর জন্য দুটো বড় গোল নব থাকতো। স্কুলে যেতে শুরু করার আগে থেকেই তত্ত্বচানের রাকুগো হাসির নাটক শুনতে খুব ভালো লাগতো। ও গোলাপি পর্দার গায়ে কান লাগিয়ে মজার মজার কথাগুলো শুনতো আর খুব হাসতো। মা এর আগে রাকুগো শোনার ব্যাপারে কোনোদিন কোনো আপত্তি করেননি, গতকালই প্রথম করলেন। গতকাল আসরে বাবার অর্কেস্ট্রার বন্ধুরা এসেছিলেন, ওদের বাইরের ঘরে বসে বাজনা প্র্যাকটিস করছিলেন। চেলো বাজান যিনি, তিনি তত্ত্বচানের জন্য অনেকগুলো কলা উপহারে এনেছিলেন। মা ওকে ডেকে বললেন, দেখো তোমার জন্য সুনেসাদা তাচিবানা কি নিয়ে এসেছেন। তত্ত্বচান খুব খুশি হলো। ও মাথা নিচু করে ধন্যবাদ জানানোর পর হঠাৎ মাকে বলে উঠল, ক্যা বাত, এ তো দেখছি জবর ব্যাপার। ব্যাস সেই থেকেই নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। তারপর তো তত্ত্বচান লুকিয়ে লুকিয়ে হাসির নাটক শুনতো, মা বাবা যখন বাড়িতে থাকতো না তখন। খুব মজার কিছু শুনলে ও খুব জোরে জোরে হাসতো। বড়রা কেউ যদি ওকে সেই সময় দেখতো তাহলে ভাবতো এত সব শক্ত শক্ত কথা ও বোঝে কেমন করে। কিন্তু আসলে ছোটদেরও নিজস্ব একটা কৌতুক বোধ থাকে। যতই ছোট হোক না কেন, খুব মজার কোনো কথা ওরা কিন্তু দিব্যি উপভোগ করতে পারে। শেষ হলো তত্ত্বচানের দ্বিতীয় পর্ব। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই গল্পটিকে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের পার্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।